এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু আপডেট আসছে বন্ধুরা। আজকে যেটা বলতে এসেছি সেটা শুনলে তুমি থমকে যাবে। মিডল ইস্টে এই মুহূর্তে এমন কিছু ঘটছে যেটা সাধারণ খবরের কাগজে পাবে না। ইরান ইউর ওপর মিসাইল মারছে, দুবাই এয়ারপোর্টে আগুন লেগেছে, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার আমেরিকা হুমকি দিচ্ছে, কিন্তু কেউ ভয় পাচ্ছে না। এই পুরো ছবিটার মানে কি আজকে সেটাই ভাঙবো। চলুন শুরু করি। দেখুন, প্রথমে বলে নিই আজকে কি কি কভার করব। এক হচ্ছে ইরান কেন ইউর ওপর মিসাইল মারছে আর এই হামলাটা ঠিক কতটা সিরিয়াস। দুবাই এয়ারপোর্টে কি হলো আর ইউই কি সত্যিই সব মিসাইল ঢুকিতে পেরেছে। তৃতীয় বন্ধুরা, স্ট্রেট অফ হরমুজ এটা কি আর কেন এটা নিয়ে এত টেনশন, আর ইউএনএ যে প্রস্তাব এলো সেটা কেন পাশ হলো না। চার, সিআইএর সেই গোপন রিপোর্ট যেটা ইরানের মিসাইল সম্পর্কে বলা হয়েছে আর ইরানের বিদেশ মন্ত্রী কি বললেন সেটা শুনলে চোখ কপালে উঠবে। পাঁচ, নেতানিয়াহু আমেরিকার ওপর এখন কোন প্রেসার দিচ্ছে আর পরের 24 ঘন্টায় কি হতে পারে। ছয়, খার্ক আইল্যান্ড, সেখান থেকে একটা বিশাল খবর এসেছে যেটা তেলের বাজারকে পুরো নাড়িয়ে দিতে পারে। সাত, তুরস্ক থেকে 7টা জাহাজ গাজার দিকে রওনা হয়েছে আর আমেরিকা কি করছে সেটা নিয়ে। এই 7টা পয়েন্ট আজকে ডিটেলে ভাঙবো। একটু বসো, এক এক করে সময় নিয়ে আপনাদেরকে সাথে আলোচনায় আসছে। দেখুন, প্রথম পয়েন্ট, ইরান কেন ইউইকে মারছে। দেখুন, এই প্রশ্নটা অনেকের মাথায় আসবে। ইউই মানে দুবাই, আবুধাবি, এগুলো তো শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত, তাহলে ইরান কেন এদের পেছনে পড়ল। আসলে ব্যাপারটা হলো ইউই আর ইসরায়েলের সম্পর্ক ইদানিং অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডের পর থেকে দুটো দেশ কূটনৈতিকভাবে একসাথে কাজ করছে এবং এই মিডল ইস্টের যুদ্ধে ইউই ইসরায়েল আর আমেরিকার পাশে দাঁড়িয়েছে। শুধু পাশে দাঁড়ানো না, ইসরায়েল ইউইকে তার আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম পর্যন্ত দিয়ে দিয়েছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। মানে ইউই এখন আর শুধু একটা বিজনেস হাব না, সে পুরো দমে একটা সামরিক অ্যালায়েন্সের অংশ হয়ে গেছে। ইরানের দৃষ্টিতে এটা কি? ইরান দেখছে যে তার চারপাশে একটা বলয় তৈরি হচ্ছে, ইসরায়েল, আমেরিকা আর এখন ইউই। এই বলয়টা ইরানকে চাপে রাখার জন্য। তাহলে ইরান কি করবে? সে পাল্টা চাপ দিবে, আর সেই পাল্টা চাপ দিতে গিয়েই সে ইউইর ওপর হামলা করছে। এটা আসলে একটা মেসেজ যে তুমি যদি আমার শত্রুর বন্ধু হও তাহলে তুমিও আমার শত্রু। এখন হামলাটা ঠিক কেমন? ইউই দাবি করেছে যে গত 3 থেকে 4 দিনে ইরান তাদের ওপর 2টো ব্যালিস্টিক মিসাইল আর 3টে ড্রোন দিয়ে হামলা করেছে। 3 জন আহত হয়েছে এবং দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যে ভিডিও বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। এটা মোটেও ছোট ঘটনা না। ইরান কিন্তু স্বীকার করছে না যে সে হামলা করছে, বলছে এই হামলা আমরা না, আমেরিকা আর ইসরায়েল করছে। কিন্তু ইউই বলছে না, হামলা ইরানের দিক থেকে আসছে আর আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো ইন্টারসেপ্ট করছে। দেখুন, আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে ইরানের এই জিনিসটা বুঝতে হবে যে ইউই আর বাহরাইন, কুয়েত, এই দেশগুলো ইরানের পাশে নেই। ইরানকে চাপে ফেলার জন্য, ইরানকে হামলা করার জন্য আমেরিকাকে দিয়ে আর ইসরায়েলকে দিয়ে তারা এইসব কাজ করছে। আর এখন যখন আমি খবর পাচ্ছি যে আয়রন ডোম সেটা ইউইকে দিচ্ছে, তখন আমি আরও একদম নিশ্চিন্ত হয়ে গেলাম যে এই জিনিসটা ইউই নিজে থেকে বা গোপনে পেছন থেকে করাচ্ছে যেন ইরান দুর্বল হয়। ইরান যে পারমাণবিক প্রোগ্রামটা বানানোর চেষ্টা করছিল সেটাকে আটকানোর চেষ্টায় ইউই এত দূর এগোচ্ছে। তবে ইরান এখন একদম শাস্তি দিচ্ছে বন্ধুরা, ইরান শাস্তি দিচ্ছে ইউইকে, ইরান শাস্তি দিচ্ছে বাহরাইনকে, কুয়েতকে এবং এই সব দেশগুলোকে। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্টে আসি, ইউই কি সত্যিই সব মিসাইল রুখে দিতে পেরেছে? দেখুন, ইউই যা দাবি করছে সেটা হলো সমস্ত মিসাইল আর ড্রোন আমরা নাকাম করে দিয়েছি, কিন্তু বাস্তব চিত্রটা একটু আলাদা। কিছু ছবি আর ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ইউইর ভেতরে ক্ষতি হয়েছে, এয়ারপোর্টে আগুন, আর এটাই প্রমাণ করে যে সব মিসাইল আটকানো যায়নি। মানে হলো আয়রন ডোম থাকলেও সব কিছু 100% ব্লক করা সম্ভব হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি আপনাদেরকে অনেক আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আয়রন ডোম 100% নিখুঁত না। ইরানের যে মিসাইলগুলো যেগুলি ইরান ফায়ার করে, ব্যালিস্টিক মিসাইলগুলো, এগুলো ভীষণ উন্নত এবং অত্যাধুনিক, সেগুলো আমি আপনাদেরকে জানিয়েছিলাম। দেখুন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনাদেরকে জানাই, কারণ ইউই যদি দেখায় যে সব কিছু ঠেকানো গেছে তাহলে তার পাবলিক কনফিডেন্স বজায় থাকে, কিন্তু বাস্তবে তো ক্ষতি হচ্ছে। এই পুরো বিষয়টা নিয়ে সিজফায়ার থাকলেও ইরান কিন্তু থামছে না। মানে সিজফায়ার যে কার্যকর সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ইরান এটাকে সিজফায়ারের মধ্যেও চালিয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় উদ্বেগজনক। তৃতীয় পয়েন্টে আসে স্টেট অফ হরমুজ আর ইউএনের প্রস্তাব। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে আসি।
জিওপলিটিক্সের সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আসি, আর আপনাদের এটা জানা দরকার। স্ট্রেট অফ হরমুজ এটা কি? এটা একটা সমুদ্র বা সরু সামুদ্রিক পথ যেটা দিয়ে দুনিয়ার প্রায় 20 থেকে 25% তেল পাস করে। মানে গোটা পৃথিবীর তেল সাপ্লাইয়ের একটা বিশাল অংশ এই একটা জায়গার ওপর নির্ভর করে। তো ইরান এই স্ট্রেটটা বন্ধ করে দিয়েছে, নাকেবন্দি করে দিয়েছে, ফলে তেলের জাহাজ এই রাস্তা দিয়ে যেতে পারছে না। আর এই নাকেবন্দি খোলানোর জন্য বাহরাইন সহ কিছু আরব দেশ ইউএনএ একটা ছোট প্রস্তাব এনেছে। প্রস্তাবটা হলো, যদি ইউএন এই প্রস্তাব পাশ করে তাহলে ইউএনের সদস্য দেশগুলো মিলে স্ট্রেট অফ হরমুজে সামরিক অভিযান চালিয়ে সেটা খুলতে পারবে। কিন্তু এখানে বাধা কোথায়? চীন আর রাশিয়া ভেটো দিচ্ছে, মানে তারা এই প্রস্তাবকে সমর্থন করছে না। ইউএন সিকিউরিটি কাউন্সিলে যে কোনো প্রস্তাব পাশ হতে হলে 5টা স্থায়ী সদস্যের মধ্যে কেউ ভেটো দিতে পারবে না। চীন আর রাশিয়া ভেটো দেওয়ার প্রস্তাবটা পাশ হচ্ছে না, আর হবেও না। যেটা ভেটো দিয়েছে তাই প্রস্তাবটা পাশ হচ্ছে না আর হবে না। আর এর মানে কি দাঁড়ালো? দেখুন, ইউএন কখনোই স্টেট অফ হরমুজে সামরিক অপারেশনের অনুমোদন দিতে পারবে না যতক্ষণ চীন আর রাশিয়া ভেটো দিতে থাকবে। তাহলে কি স্ট্রেট বন্ধই থাকবে? আপাতত হ্যাঁ বন্ধুরা। এখন ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা কি বললেন? ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা মোহাম্মদ মুকবির বললেন যে ইরান কোনোদিনও স্ট্রেট অফ হরমুজ ছাড়বে না, কারণ সেখানে ইরানের নৌবাহিনীর যে শক্তি আছে সেটা একটা পারমাণবিক বোমার সমতুল্য। মানে কথাটা হলো, স্ট্রেট অফ হরমুজে ইরানের কাছে একটা গুরুত্বপূর্ণ বলতে পারেন যে বোমা আছে। তো গুরুত্বপূর্ণ সে যেটা ছাড় দেওয়া মানে হচ্ছে নিজেকে নিরস্ত্র করে ফেলা। তাই ইরান এটা কখনোই ছাড়বে না। আমি আপনাদেরকে আগেও বলেছি যে স্ট্রেট অফ হরমুজ ইরানের কাছে বর্তমানে পারমাণবিক বোমার চেয়েও বেশি। আর ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা তিনিও এই জিনিসটা বলেছেন যে ইরানের কাছে যেটা আছে সেটা আমাদের কাছেও নেই। কারণ ইরান 20% তেল বা গ্যাস সেগুলো নিয়ন্ত্রণ করে, এবং বিশ্ব বাজারে তার কি প্রভাব পড়ে সেটা আমাদের দেশ এবং বাংলাদেশ, ভারত, এই দেশগুলিতে কিন্তু নেপাল, বিশ্বের বিভিন্ন দেশে প্রভাবটা পড়ছে। আমরাও কিছুদিন আগে খবর পেয়েছি পেট্রোল পাম্পে লাইন দিয়ে তেল নিতে হয়। তো এই জিনিসটা কিন্তু ইরানের পাওয়ার বলতে পারেন। আর ইরান সবসময় বলে যে আমাদের মতো দেশগুলোকে ছাড় দিতে, যে বাংলাদেশ, ভারত, এই দেশগুলোকে সবসময় ইরান ছাড় দিয়েছে এবং আমরাও ইরানের পাশে আছি, আমরাও সবসময় ইরানকে সাপোর্ট করে যাই। বন্ধুরা, চতুর্থ পয়েন্ট, সিআইএ রিপোর্ট আর ইরানের পাল্টা জবাব। এই পয়েন্টটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং, আর আমার কাছে তো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে জানার জন্য আমি খুবই বলতে পারেন যে উৎসাহী। দেখুন, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ একটা রিপোর্ট তৈরি করেছে ইরানের মিসাইল ক্যাপাবিলিটি নিয়ে। সেই রিপোর্টে বলা হয়েছে ইরানের প্রায় 75% মিসাইল এখনও অক্ষত আছে, 70% মোবাইল লঞ্চার আছে। মানে এত হামলার পরেও ইরান এখনও অনেক শক্তিশালী, সে আরও অনেকক্ষণ লড়তে পারবে। এই রিপোর্ট বেরোনোর পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি কি করলেন? একটা পোস্ট করলেন, আর পোস্টটা লিখলেন, তোমরা বলছো আমাদের 70% মিসাইল বাকি আছে, আসলে আমাদের 70 না, 120% মিসাইল আছে। এখন এই 120% মানে কি? এটা একটা কৌশলগত বার্তা বন্ধুরা। মানে হলো তোমার হিসেব ভুল, তুমি যা জানো তার চেয়ে আমাদের সক্ষমতা অনেক বেশি, আমরা এখনো সিক্রেটে বাড়ি করিনি। আমি আপনাদেরকে আগেও বলেছি, এবং আমার মনে হয় ইরানের কাছে অনেক সিক্রেট মিসাইল আছে যেটা ইরান নিজে লুকিয়ে রেখেছে। সেটা পাহাড়ের নিচে হোক বা আন্ডারগ্রাউন্ড হোক, সেটা লুকিয়ে রেখেছে ইরান। আর ইরান বলছে তোমার ইন্টেলিজেন্স আমার সম্পর্কে পুরোটা জানে না। কিন্তু এই কথাটা কি ফাঁকা আওয়াজ? না বন্ধুরা, কারণ সিআইএ যদি নিজেই বলছে যে 75% মিসাইল বাকি আছে, মানে ইরান সত্যিই এখনো অনেক শক্তিশালী। আর আরাগচি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললেন যখনই আমেরিকার সাথে আলোচনা হয় ঠিক সেই মুহূর্তেই আমেরিকা হামলা করে দেয়, যার ফলে আলোচনা ভেঙে পড়ে। মানে আমেরিকা নিজেই আলোচনাকে নাশ করে দিচ্ছে। এই অভিযোগটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, কারণ এটা একটা প্যাটার্ন। যখন ডিপ্লোম্যাটিক চ্যানেল খুলছে, কোনো না কোনো সামরিক অ্যাকশন সেটা বন্ধ করে দিচ্ছে। কেন সেটা বলছি পরে পয়েন্টে। দেখুন, পঞ্চম যেটা আপডেট, নীতিনাধুর চাপ আর ট্রাম্পের হুমকি। ইসরায়েলি চ্যানেল 12 একটা রিপোর্ট করেছে। এই রিপোর্টে বলা হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার ওপর প্রেসার দিচ্ছেন।
আগামী 24 ঘন্টার মধ্যে ইরানের সমস্ত বেসিক ইনফ্রাস্ট্রাকচার একটা বড় হামলা হবে বা চালাতে হবে। তো ইনফ্রাস্ট্রাকচার মানে কি? মানে হলো ইরানের বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ, রাস্তাঘাট, ব্রিজ, তেল পরিশোধনাগার, এই সব কিছু। নীতিনাদুর থিওরি হলো যদি ইরানের এই মৌলিক কাঠামোগুলো ধ্বংস করে দেওয়া যায় তাহলে ইরানের সাধারণ মানুষ এতটাই চাপে পড়বে যে ইরান সরাসরি বা ইরান সরকার সন্ধি করতে বা চুক্তি করতে বাধ্য হবে। এই স্ট্র্যাটেজিটা কিন্তু নতুন না। ইরাক যুদ্ধে, লিবিয়া যুদ্ধে এই কৌশল ব্যবহার হয়েছে, কিন্তু ইরানের ক্ষেত্রে এই কাজ বা এটা কাজ করবে কিনা সেটা বড় প্রশ্ন। অন্যদিকে ট্রাম্প সাহেব কি করছেন? তিনি সাংবাদিকদের বলছেন যদি সিজফায়ার না হয় তাহলে ইরানে ভয়াবহ আগুন দেখা যাবে, সই করো নইলে বড় মূল্য দিতে হবে। এখন এই হুমকিগুলো কতটা কাজ করছে? একদম করছে না। কেন করছে না? কারণ ট্রাম্প গত 2 মাস ধরে এই ধরনের হুমকি দিচ্ছেন যে তাবাহ হয়ে যাবে, নরক দেখবে, ধ্বংস হবে। এই কথাগুলো এখন মানুষের কানে বলতে পারেন যে কান পচে গেছে শুনতে শুনতে। বন্ধুরা, ইরান এতে ভয় পাচ্ছে না, বরং উল্টো পাল্টা জবাব দিচ্ছে, হুমকির বদলে হুমকি। আর আমরাও চাই ইরান লড়ুক, তার সার্বভৌমত্ব রক্ষা করুক। আমার মনে হয় ইরান কখনোই এরকম কোনো সমঝোতায় চুক্তি করবে না যেটা ইরানের সার্বভৌমত্বর হুমকি। এই যে আলোচনা ভাঙছে, এটার পেছনে নীতিনাদুর হাত আছে বলে অনেকেই সন্দেহ করছেন। কারণ নীতিনাদু চান না যে আমেরিকা ইরান ডিল হোক, কারণ ডিল হলে ইরানের ওপর চাপও কমবে, আর তাতে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সেটা বাড়বে। এটা নীতিনাদুর বিশ্বাস। তাই যখনই আলোচনার পথ খুলছে, নীতিনাদু আমেরিকাকে দিয়ে কোনো না কোনো সামরিক অ্যাকশন করিয়ে নিচ্ছেন যাতে সেটা ভেঙে পড়ে। এটা যদি সত্যি হয় তাহলে এটা একটা ভয়াবহ গেম, কারণ এই খেলার শিকার হচ্ছে সাধারণ মানুষ, ইরানে, ইসরায়েলে, গাজা, ইউইতে। বন্ধুরা, আসি খার্ক আইল্যান্ড তেল রিজার্ভের ক্ষেত্রে। এবার সবচেয়ে বড় খবর যেটা আসে, তেলের বাজারে বিশাল প্রভাব ফেলতে পারে এই খবরটাতে। ইরানের খার্ক আইল্যান্ড, এটা ইরানের সবচেয়ে বড় তেল উৎপাদন কেন্দ্র। এখান থেকে ইরানের বেশিরভাগ তেল উত্তোলন হয়। সেই দ্বীপ থেকে খবর আসছে যে সেখানে তেল রিজার্ভ হয়েছে। একটা তেলের কুয়ো থেকে তেল বেরিয়ে পার্সিয়ান গালফে ছড়িয়ে পড়েছে। প্রায় 80,000 ব্যারেল তেল ইতিমধ্যে সমুদ্রে মিশে গেছে। কিভাবে হলো এটা এখনো জানা যায়নি। হামলার ফলে হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটি সেটা এখনো স্পষ্ট না, কিন্তু এই ঘটনার প্রভাব কি? একদিকে পরিবেশগত বিপর্যয়, পার্সিয়ান গালফে 80,000 ব্যারেল তেল মানে সামুদ্রিক জীবন, মৎস্যজীবী, উপকূলবর্তী এলাকার মানুষ, এরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে অর্থনৈতিক ক্ষতি তো রয়েছেই, কারণ খার্ক থেকে তেল না বেরোলে ইরানের রাজস্বেও টান পড়বে। এমনিতেই ইরান স্যাংশনের মধ্যে আছে, তার উপর এই ক্ষতি। তবে এই রিজার্ভের কারণ যদি হামলা হয় তাহলে সেটা ইসরায়েল বা আমেরিকার কাজ হতে পারে, এমন সন্দেহ অনেকের। কারণ ইরানের প্রধান তেল উৎপাদন কেন্দ্রকে টার্গেট করা মানে ইরানের অর্থনীতিকেই সরাসরি আঘাত করা। বন্ধুরা, শেষ যেটা পয়েন্ট, গাজার কথায় আসি। গাজা থেকে একটা বড় আপডেট আসছে। ইসরায়েল গাজায় যে অবরোধ করে রেখেছে সেই অবরোধ ভাঙতে বিভিন্ন দেশ থেকে সমুদ্রপথে সাহায্য পাঠানোর চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই ইসরায়েলের নৌবাহিনী রাস্তা থামিয়ে দিয়েছে, জাহাজগুলো ফিরিয়ে দিয়েছে। এবার তুরস্ক থেকে একটা বিশাল বহর রওনা হয়েছে, 60টা জাহাজ। তো এই জাহাজগুলোর মধ্যে অনেকগুলো আগের একটা বহরের অংশ, যেগুলো ক্রেট দ্বীপে আটকে গিয়েছিল। সেই বহরের 35টা জাহাজ এখনও ক্রেটে আছে। তো তুরস্কের 15টা জাহাজও সেখানে আছে। তো এই নতুন বহর 15 মের মধ্যে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করবে। 15 মে একটা বিশেষ দিন, এই দিনটাকে নকবা দিবস বলা হয়। তো 1948 সালে এই দিনে ফিলিস্তিনিরা তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছিল, তাই এই তারিখটা বেছে নেওয়া। এটা একটা রাজনৈতিক মেসেজও। কিন্তু আমেরিকা কি করছে? ইসরায়েলি হিব্রু সংবাদপত্র ইহুদিয়ত আরনত রিপোর্ট করেছে যে আমেরিকা তুরস্ককে বলছে নাকি এই বহর রওনা হতে দিও না, থামিয়ে দাও। এটা একটা বড় কূটনৈতিক চাপ, কারণ তুরস্ক ন্যাটো সদস্য, আমেরিকার মিত্র, কিন্তু একই সাথে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান ফিলিস্তিনের বড় সমর্থনও করেন। তাহলে তুরস্ক কি করবে? আমেরিকার কথা মানবে না ফিলিস্তিনের পাশে থাকবে? এই দ্বন্দ্বটা আগামী কয়েক দিন স্পষ্ট হয়ে যাবে। আর আপনাদের কি মনে হয়, আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। তবে আমার মনে হয় তুরস্ক বারবার এরকম দমে গেছেন, বারবার ইসরায়েলের কাছে দমে গেছেন, আমেরিকার কাছে দমে গেছেন। তবে এবারও সেটা হবে, এটাই আমার মনে হয়। তবে আপনাদের যদি ভিন্ন কিছু মনে হয় অবশ্যই জানাবেন।
দেখুন এই পুরো ছবিটা যদি দেখো তাহলে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে, মিডল ইস্টের শান্তি এই মুহূর্তে কারো এজেন্ডায় নেই। হামলা, ইরান হামলা করছে, ইউই পাল্টা দিচ্ছে না, কিন্তু আমেরিকার ওপর নির্ভর করছে। আমেরিকা হুমকি দিচ্ছে কিন্তু কাজের কাজ হচ্ছে না, নীতিনাধু আলোচনা ভাঙতে ব্যস্ত। চীন আর রাশিয়া ইউএনএ ভেটো দিয়ে আগুনে জল ঢালতে দিচ্ছে না, আর এই সবের মাঝে গাজার মানুষ না খেয়ে না পেয়ে মরছে। এই যুদ্ধটা শুধু ইসরায়েল ফিলিস্তিনের না, এটা এখন ইরান আমেরিকার একটা তেলের রাজনীতির, এটা চীন রাশিয়া বনাম আমেরিকার ঠান্ডা যুদ্ধের একটা গরম সংস্করণ বলতে পারেন। আর এই খেলায় কে হারছে? সাধারণ মানুষ সব সময়ের মতো। আপাতত এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং আপডেটগুলি যদি ইন্টারেস্টিং লেগে থাকে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন, করবেন আপনাদের মতামতগুলি। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য এবং কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য।